লেখক নীলাদ্রি চৌধুরীর জন্ম 1980 সালে কলকাতায়। ছোটবেলায় কিছুদিন উত্তর কলকাতায় কাটানোর পর কিশোর বয়স থেকে দক্ষিণ কলকাতার বেহালার বাসিন্দা। পেশায় চাকরিজীবী হলেও নেশা হলো গল্প লেখা ও অভিনয়। অল্প বয়সে কিছুদিন শখের নাটক করলেও এখন সে আসর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। তাঁর লেখা প্রথম গল্প প্রকাশিত হয় আনন্দমেলা পত্রিকায় 2017 সালে। এছাড়া দেশ, প্রসাদ ইত্যাদি অন্যান্য পত্রপত্রিকায় তাঁর লেখা গল্প প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার প্রথম প্রকাশিত বই গল্পে সত্যে কলকাতা। ওনার লেখা অন্যতম একটি গল্প বন বাংলোয় সেই রাতে। গল্পটি একটি হরর স্টোরি, তাই আজ আপনাদের জন্য বিশেষ নিবেদন বন বাংলোয় সেই রাতে। জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায়, বুদ্ধিতে যার তল পাওয়া যায় না। সেই সব দিনের কথা মনের ভেতরে থেকে যায় চিরকাল। বহু বছর পরে মনে পড়লেও নিজের বিশ্বাস করতে কষ্ট হয়। মনে হয় সত্যি কি এমন ঘটনা ঘটেছিল? অন্যান্য বন্ধু বান্ধবদের গল্প শোনাতে গেলে তারা বিশ্বাস করতে চায় না। বলে, তুই গল্পটা ফেঁদেছিস ভালোই, তবে এরকম ঘটনা কারোর জীবনে বাস্তবে ঘটে না, এই শুধু গল্পেই সম্ভব। আমার জীবনে একবার এরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। সেই ঘটনার কথাই আজ তোমাদের বলবো। বিশ্বাস করবে কি করবে না তার ভার তোমাদের উপরই ছেড়ে দিলাম। প্রায় 15 বছর আগেকার কথা। আমি তখন কিছুদিন হলো চাকরিতে ঢুকেছি। বাঁকুড়ায় 3 বছর পোস্টেড ছিলাম। তারপরে ট্রান্সফার হয়ে ফিরে এলাম কলকাতায়। প্রথমে কলকাতায় ফিরে আসতে পেরে বেশ আনন্দই হয়েছিল। নিজের বাড়ি থেকে অফিস যেতে কার না ভালো লাগে। কিন্তু বেশ কিছুদিন পরে মাঝে মাঝে মনে পড়তো বাঁকুড়ার কথা। সেখানে যেন একটা অদ্ভুত জীবন পেয়েছিলাম। এই যে আমরা কলকাতায় রোজ মেট্রো, বাস এসবের ভিড় ঠেলে কানের কাছে দিন রাত চ্যাঁ ভ্যাঁ শব্দ শুনে চলি, তার লেশমাত্রও ছিল না ওখানে। হ্যাঁ, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, শপিং মল হয়তো পাইনি, কিন্তু প্রকৃতির কোলে বেশ কিছুদিন শান্তিতে কাটিয়েছি। কলকাতার অফিসে আমার কলিগ সুব্রতর খুব বেড়ানোর নেশা। আমায় প্রায়ই বলে, চলো বেরিয়ে পড়ি। আমার মাথায় বেড়ানো বললেই খালি দার্জিলিং, সিকিম বা কুলু, মানালি এই সব জায়গার কথাই মাথায় আসে। সুব্রত বলে, আরে ধুর, আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশেই কত জায়গা ঘোরার আছে তা জানো? দিন তিনেকের জন্য ছোট একটা ট্রিপও করে আসা যায়। আমি কলকাতায় ফেরার পরেই একটা অল্টো কিনেছিলাম। শহরের রাস্তায় ভালোই চলে গাড়িটা। চালাতে চালাতে আমার হাতটাও বেশ সেট হয়েছে। 2-1 বার দিল্লি রোড বা বম্বে রোডের দিকেও গিয়েছি, যদিও খুব বেশি দূর যাওয়া হয়নি। একবার অফিসের একটা কাজ পড়ল দুর্গাপুরে। সুব্রত বলল, বাহ, ভালো চান্স পাওয়া গেছে। হ্যাঁ, দুর্গাপুরে কাজ ছেড়ে তোমার পুরনো জায়গা থেকে ঘুরে আসা যাবে না হয়? দেখো, ওদিক দিয়ে তো পুরুলিয়ার মানবাজারেও যাওয়া যায়। সেখানে আমার এক বন্ধু আছে, ও অনেকবার বলেছে আমায় যেতে। এই চলো না ঘুরে আসি। চলো তাহলে। তবে ওদিকে গেলে একটা গাড়ি ভাড়া করতে হবে। ওদিককার বাস, রাস্তাঘাট কিছুরই ভরসা নেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়েই তো যাব। তোমার গাড়িটা নিয়েই চলো। মানে এতটা দূর তো চালাইনি আগে। যাওয়াটা রিস্কি হয়ে যাবে না তো? আরে ধুর বাবা, কিসের রিস্কি? এই তুমি আমি দুজনেই চালাতে জানি। আমি যে মেকানিক হিসেবেও ভালো সেটাও তুমি জানো নিশ্চয়ই। আরে বাবা, গাড়িটাকে পুতু পুতু করে রেখে দিলে বোঝা যাবে না যে ওটা লং রানে কেমন চলে। সুব্রতর কথায় রাজি হয়ে গেলাম। সত্যি বেশ অনেক দিন অফিস আর বাড়ি করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। এবারে অন্তত একটু খোলা হাওয়ায় গিয়ে বাঁচব। কলকাতা থেকে বেরিয়ে পড়লাম এক বুধবার দুপুরের দিকে। বিদ্যাসাগর সেতু পেরিয়ে
কোনা রোড ধরে ছুটল আমাদের গাড়ি। সাঁতরাগাছি পার হয়ে আরও কিছুটা গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরলাম। এখন নভেম্বর মাস, হাওয়াটা বেশ মোলায়েম হয়ে এসেছে। সুব্রত গান গাইতে গাইতে চলেছে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। এই কেমন গাইছি বলো? আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে আমি কতটা একা চালাতে পারবো সেইটা নিয়ে, কিন্তু কলকাতা ছাড়িয়ে হাইওয়ে ধরে যাবার সময়ে আমার সাহসটা হঠাৎই যেন বেড়ে গেল। ফুর্তির চোটে আমি একাই পানাগড় অবধি চালিয়ে নিয়ে এলাম। এর আগে কোনোদিন এতটা চালাইনি আমি। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল দুর্গাপুরে আমাদের অফিসের গেস্ট হাউসে। বিকেল 4:30 নাগাদ ওখানে পৌঁছে গেলাম আমরা। দুর্গাপুরে আমাদের অডিটের কাজ পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারই অনেকটা মিটে গেল। শুক্রবার দিন ঠিক করেছিলাম সকাল সকাল বাকি কাজটুকু সেরে বেরিয়ে পড়ব, কিন্তু ওখানকার ফার্মের ম্যানেজার কিছুতেই সকালে আমাদের ছাড়লেন না। দুপুরে চিংড়ির মালাইকারি, কচি পাঁঠার ঝোল, রাজভোগ ইত্যাদি সহযোগে মোটামুটি হালকা নেমন্তন্ন খাইয়ে তবে তিনি আমাদের ছাড়লেন। দুর্গাপুর ব্যারেজ পার করে বাঁকুড়ায় ঢুকে বেশ জোরে গাড়িটা ছোটালো সুব্রত। আমি বললাম, এই সুব্রত, একটু সামলে চলো, এই রাস্তাটা বাঁকুড়া শহর অবধি বেশ ভালো, কিন্তু তারপরে এই রাস্তা কিন্তু এতটা স্মুথ নয়। আমি আগেই প্ল্যান করে রেখেছিলাম দক্ষিণ বাঁকুড়ার দিকে যাব। এদিকটায় প্রাকৃতিক সৌন্দর্য অনেকখানি বেশি। কংসাবতী, শিলাবতী নদীগুলো বয়ে গিয়েছে এইখানে। তাদের জেগে থাকা চর, জঙ্গলের ধার দিয়ে রাস্তা, দু একটা ছোট টিলা মিলিয়ে এদিকে ঘুরতে খুবই ভালো লাগতো আমার। শিলাবতীর চরে যখন পৌঁছলাম তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। অনেক দিন পরে এই জায়গায় আসতে পেরে আমিও মুগ্ধ চোখে চারিদিকে তাকিয়েছিলাম। নদীতে এখন জল অনেক কম, চর জেগে আছে অনেকখানি। পুজোর সময়ে গোটা চরটা কাশফুলে ঢেকে যায়। এখন ফুলগুলো শুকিয়ে গেলেও জায়গাটার সৌন্দর্য খুব একটা কমেনি। সেই চরের ওপর দিয়ে বেশ কিছুক্ষণ ঘুরলাম দুজনে। আমার হঠাৎ খেয়াল হলো এদিককার রাস্তাঘাট বিশেষ ভালো নয়। পুরুলিয়ার মানবাজারের দিকে যাবার রাস্তাটায় সন্ধ্যের দিকে প্রায় ডাকাতি হয়। সুব্রতকে এসে কথা বলতে ও উড়িয়ে দিল। আরে ধুর বাবা, এত টেনশন করো না তো, বেড়াতে এসেছো, এনজয় করো। এখানে যখন ছিলে তখন তুমি তো সবই ঘুরে নিয়েছো নাকি? এই দেখো, এই জায়গাটা দেখে না আমার মনে হচ্ছে 1 সপ্তাহ ধরে ঘোরা যায়। হ্যাঁ, তা হয়তো যায়, তবে এখন না এগোলে আরও 2-1টা ভালো জায়গা কিন্তু মিস করে যাব। দিনের আলো কিন্তু আর ঘন্টা দেড়েক থাকবে। এই সময় বেরিয়ে পড়লে দেখে নেওয়া যাবে, আর রাস্তাতেই পড়বে। তোমার বন্ধুর কাছে গিয়ে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। সুব্রত অগত্যা গাড়িতে গিয়ে উঠল। আমার পুরনো অফিসের দিকে যেতে লাগলাম। এদিকটায় সিনিক বিউটি দেখার মতো। কংসাবতীর চরের ওপর দিয়ে রাস্তা গেছে এক জায়গায়। না, কোনো বড় ব্রিজ নয়, রাস্তাটা নেমে গেছে নদীর চরে। সেই চরের ওপরেই শহরের রাস্তায় যেমন করে কালভার্ট বানায় তেমন করেই ছোট্ট ব্রিজ মতো বানানো হয়েছে। গাড়িটা একেবারে নদীর পার ঘেঁষে নেমে গিয়ে সেই পুঁচকে ব্রিজের ওপর দিয়ে নদী পার হয়ে আবার ওদিকের পাড়ে উঠল পাহাড় বেয়ে ওঠার মতো। সুব্রতর মুখ দিয়ে বেরিয়ে গেল, বিউটি, আহা বিউটি। সবে শুরু, এই রাস্তাটা দারুণ, একটু এগোলে আরও দেখতে পাবে। তাই তো। কিন্তু তখন জানতাম না আমাদের সামনে কি দুর্যোগ অপেক্ষা করছে। কিছুক্ষণ ধরেই আকাশে মেঘের উপস্থিতি টের পাচ্ছিলাম। এবারে সেই মেঘ পুরো আকাশটা ছেয়ে ফেলল। কলকাতায় আমার ফ্ল্যাটের বারান্দা থেকে, বাড়ির ছাদ থেকে মেঘলা আকাশ দেখেই অভ্যস্ত। যারা কোনোদিন ফাঁকা প্রান্তরে মেঘ আর বৃষ্টির খেলা দেখেনি তারা বুঝতে পারবে না এর মহিমা। নদী পার হবার সময়ই দেখছিলাম মেঘ প্রায় দিগন্ত ছেয়ে ফেলেছে। তবে কিছুক্ষণ পরেই শুরু হলো ঝোড়ো হাওয়া আর হালকা বৃষ্টির ছাঁট পড়তে শুরু করলো। সুব্রত বলল, আজ সত্যি দারুণ ঘোরা হচ্ছে। মানবাজার পৌঁছতে একটু দেরি হলেও আমার সমস্যা নেই।
তা হয়তো নেই, কিন্তু বৃষ্টি বাড়লে সমস্যা বাড়বে। আমার আশঙ্কা যে এইভাবে সত্যি হবে তা তখন জানতাম না। আরও মিনিট 15 যাবার পরে বৃষ্টি শুরু হলো ভীষণ জোরে, সেই সঙ্গে এক তুমুল ঝড়। এদিকের রাস্তায় নেহাত এই সময় দু একটা গাড়ি যায়, তা না হলে আমি যে কাউকে ঠুকে দিতাম সে বিষয়ে আমি নিশ্চিত। সুব্রত বলল, একটু দাঁড়িয়ে যাও, এত সাংঘাতিক বৃষ্টিতে গাড়ি চালানোটা রিস্কি হবে। গাড়ির ওয়াইপার কাজ করলেও সামনের রাস্তাটা মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে যাচ্ছে। আমার পুরনো অফিসের জায়গাটা পেরিয়ে আরও প্রায় 7-8 কিলোমিটার চলে এসেছি। এই এলাকাটায় বিশেষ জনবসতি নেই, ছোট ছোট দু একটা গ্রাম আছে। দিনে বোধহয় একটা বাস সকালে যায় শহরের দিকে, আবার বিকেলের দিকেই ফিরে আসে। রাস্তার দুদিকে শালের জঙ্গল। আমি জানি আরও কিছুটা এগোলে জঙ্গল আরও ঘন হয়ে আসবে। এই পথেই আরও প্রায় 50 কিলোমিটার গেলে মানবাজার পৌঁছে যাব। রাস্তাটা শুনতে অনেকটা হলেও এইসব ধূ প্রান্তরে ভালোই ছোটানো যায় গাড়ি। ঘন্টা 1.5-2 বেশি সময় লাগার কথা নয়, কিন্তু এই রকম বৃষ্টি চললে তো যাওয়া যাবে না। বৃষ্টির সাথে হাওয়ার বেগ আর বিদ্যুতের ঝলকানিও ক্রমেই বাড়ছে। সুব্রত বলল, বাপরে বাপ, এই সময় কোথাও আশ্রয় নিতে পারলে ভালো হতো বুঝলে। এদিকে কোনো মন্দির টন্দির নেই। এই সব জায়গায় আর কিছু থাকুক না থাকুক, ছোট ছোট হরিমন্ত্র মন্দির এসব তো থাকে। এই প্রবল ঝড় বৃষ্টির সময় সেখানেও যদি যাওয়া যেত। এখানে সবচেয়ে কাছে যে মন্দিরটা ছিল সেটা ফেলে এসেছে এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। এদিকটায় তো খুব বেশি আসেনি, তবে আরও 3 কিলোমিটার মতো গেলে একটা গ্রাম আছে, কিন্তু রাস্তা যে পুরো ঝাপসা হয়ে যাচ্ছে সুব্রত, গাড়ি চালাবো কি করে? এই আমার কিন্তু বেশ অ্যাডভেঞ্চার মতো লাগছে। শুধু যদি একটু এখানেই কোনো একটা জায়গায় গিয়ে ওই মাথা গোঁজার মতো জায়গা পেতাম তাহলেই হতো। সুব্রতর কথায় হঠাৎ আমার মাথায় একটা কথা এসে গেল। আরে, এখন যেখানটায় আছি এরপরে একটু গেলেই এখানকার ফরেস্ট রেঞ্জার সাহেবের বাংলো আছে। তো আমি 2-1 বার গিয়েছি ওখানে, রেঞ্জার সাহেবের সাথে আমার আলাপও ছিল। একবার ট্রাই নেওয়া যেতে পারে। সুব্রতকে বলতেই ও বলল, হ্যাঁ তাই চলো। হ্যাঁ, আমার মনে হয় আরেকটু গেলেই রাস্তাটা ভাগ হবে। বাঁদিকের রাস্তাটায় একটু গেলেই রেঞ্জার সাহেবের বাংলো আছে। আরে চলো চলো, এই বৃষ্টি সহজে থামবে না। আস্তে আস্তে চালাও গাড়ি, চেষ্টা করে দেখা যাক। আমি কপাল ঠুকে গাড়িতে স্টার্ট দিলাম, চালিয়ে নয়, প্রায় গড়িয়ে নিয়ে চললাম গাড়িকে মিনিমাম স্পিডে। সুব্রত আর আমি দুজনেই রাস্তার দুদিকে দেখছি যদি কোনো বোর্ড চোখে পড়ে। প্রায় মিনিট 10 যাবার পর সুব্রত শীষ দিয়ে উঠল, দাঁড়াও 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 দাঁড়াও, ইউ আর রাইট, ইউ আর রাইট। এই তো এই তো এই তো লেখা আছে রেঞ্জার্স অফিস। চলো চলো চলো, এই বাঁদিকের রাস্তাটায় চলো। আমি দুর্গা নাম স্মরণ করে সেই সরু রাস্তাটা ধরলাম। সে পথে আরও কিছুটা গিয়ে সত্যিই দেখতে পেলাম রেঞ্জার সাহেবের অফিস আর তার লাগোয়া বাংলো। আমার গাড়ির শব্দ পেয়েই বোধ হয় এখানকার চৌকিদার এগিয়ে এলো একটা ছাতা নিয়ে। আরে, এ তো আমার পরিচিত চৌকিদার রামভজন। রামভজন গাড়ির কাছে আসতেই আমি কাঁচটা নামালাম। রামভজন অবাক গলায় বলল, স্যার, আপনি এসেছেন এই সময়? আরে না হে, যাচ্ছিলাম মানবাজার, এত বৃষ্টিতে দাঁড়াতে হয়েছে। রেঞ্জার সাহেব কি আছেন? हाँ हाँ साहब, सब है अंदर में। আপনি আপনি গাড়িটাকে বাংলোর সামনে লাগিয়ে দিন সাহেব, আমি রেঞ্জার সাহেবকে ডাকছি। আমি গাড়িটাকে বাংলোর সামনে নিয়ে যেতেই দেখি রেঞ্জার সাহেব বেরিয়ে এসেছেন। ওনার নাম প্রণব দাস, বাড়ি সল্ট লেকে, কিন্তু চাকরির দায়ে গত 4 বছর ধরে এখানেই পড়ে আছেন। আমাদের দেখেই এগিয়ে এসে বললেন, এ কি মশাই, এই বৃষ্টিতে পিকনিকে বেরিয়েছেন নাকি? আরে না 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 প্রণববাবু, যাচ্ছিলাম মানবাজারে এক বন্ধুর কাছে, পথে এইভাবে আটকে গেছি। আরে দেখুন দেখি কি কাণ্ড, আসুন আসুন ভিতরে এসে বসুন। কলকাতায় থাকার সময় আমরা বিশেষ অতিথি পরায়ণ হই না, কিন্তু এই সব জায়গায় যারা চাকরি করতে আসেন তারা নিজের বাড়ির কাছের মানুষ পেলেই কাছে বসিয়ে গল্প করতে চান। একটু কথা না বলতে পারলে এখানে প্রাণ হাঁপিয়ে ওঠে। 2 দিনের জন্য জঙ্গল বেড়াতে এলে ভালোই লাগে,
কিন্তু যাদের সারা বছর এসব জায়গায় কাজের সূত্রে পড়ে থাকতে হয় তারাই জানেন এর কষ্ট। আমি আর সুব্রত ভেতরে গিয়ে বসতে ঘরের ভেতরে বেশ কোলাহলের শব্দ পেলাম। আমার একটু অবাকই লাগলো, কারণ আমি জানতাম প্রণববাবু আর ওনার স্ত্রী ছাড়া আর কেউ এখানে থাকে না। প্রণববাবু নিজেই বললেন, আরে দেখুন না, আমার শালা শালি ভাইরা সবাই এসেছে এখানে ঘুরবে বলে। আজ ঘুরে ফিরে এসেছি আর এই বৃষ্টি নামলো। আমার এই বাংলোয় এখন নরক গুলজার। হ্যাঁ, তবে ভালোই হলো আপনারাও এসে পড়েছেন। আজ আজ জমিয়ে আড্ডা দেওয়া হবে। হ্যাঁ। সুব্রত একটু উসখুস করে বলল, না মানে আমার বন্ধুটি হয়তো চিন্তা করবে। আরে রাখুন না মশাই, যা ওয়েদারের অবস্থা, আপনি যাবেন কি করে? আরে সব জায়গায় তো জানেন না, রাস্তায় হয়তো দেখবেন গাছ পড়ে একেবারে রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন ফেঁসে যাবেন মাঝ রাস্তায়। তার উপর মোবাইলের টাওয়ারও নেই সব জায়গায় এখানে। তার চাইতে আমার এখানে থেকে ল্যান্ডলাইনে একটা টেলিফোন করে বন্ধুকে জানিয়ে দিন। আমি বুঝতে পারছিলাম এখানে থাকার ব্যাপারে সুব্রতর একটু দ্বিধাই কাজ করছে, যদিও আমি মনে মনে খুশি হলাম। কি দরকার বাবা এই দুর্যোগে বেরিয়ে। এখানকার অভিজ্ঞতায় আমি জানি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় হয়তো গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে এরই মধ্যে। বৃষ্টি থেমে গেলেও ডাকাত, বুনো, হাতি কোনো কিছুরই অভাব নেই এখানে। তার চেয়ে কপাল জোরে একটা আশ্রয় পাওয়া গেছে, এই ঢের। প্রণববাবুর স্ত্রী এসে পড়লেন সেই সময়। তিনি জিজ্ঞাসা করলেন রাত্রিরে খিচুড়ি খেতে আমাদের আপত্তি আছে কিনা। আমার আর সুব্রতর আপত্তির কোনো প্রশ্নই নেই। একটা মাথা গোঁজার জায়গা পাওয়া গেছে, এই যথেষ্ট ছিল। তার উপর আবার ডিনারের অফারও পেয়ে গেলাম। আজ রাতের মতো নিশ্চিন্ত হয়ে প্রণববাবু আর ওনার শালার সাথে আমরা দুজন আড্ডা দিতে লাগলাম কফি আর পকোড়া সহযোগে। এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই, হয়েই চলেছে। রাতে খিচুড়ি, বেগুনি আর ডাবল ডিমের অমলেট দিয়ে তোফা খাওয়া হলো। প্রণববাবু বললেন, আপনাদের আজ রাতে থাকার অ্যারেঞ্জমেন্ট একটু অন্য জায়গায় করেছি বাধ্য হয়ে আর কি। আসলে বুঝতেই তো পারছেন, আমার বাংলোয় রুম দুটোই অকুপাইড হয়ে গেছে, তাই এই পাশেই একটা ওই ফরেস্ট রেস্ট হাউসে আপনাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আপনাকে আজ সত্যিই বড্ড বিড়ম্বনায় ফেললাম। আরে রাখুন তো মশাই বিড়ম্বনা, আজ কতদিন পরে একটু প্রাণ খুলে আড্ডা দিলাম জানেন। এবছরে পুজোর সময়ও বাড়ি যেতে পারিনি, লাস্ট গিয়েছিলাম সেই অগস্টে। 3 মাস হয়ে গেল, কতদিন পরে একটু ফ্রেশ লাগছে আজ। আপনাদের মালপত্র রামভজন অলরেডি বাংলোয় দিয়ে এসেছে। ওখানে যদিও ইলেকট্রিসিটি নেই, তাও আজ রাতে যা ঠান্ডা হয়ে গেল তার আর দরকার পড়বে না আশা করি। মালপত্র বলতে আমাদের দুটো রুকস্যাক ছাড়া আর কিছুই ছিল না। রামভজন আগেই সেগুলো পৌঁছে দিয়ে একটা ঘরে লণ্ঠন জ্বালিয়ে দিয়ে এসেছে। আমরা দুজনে বাংলোর দিকে যখন এগোলাম তখন প্রণববাবু আবারও বললেন, শুনুন শুনুন, রাত্রির দিকে ওই জঙ্গলে নানা রকম শব্দ হয়, ওসবে কিন্তু কান দেবার দরকার নেই। আর এখন বাংলায় ঢুকে টেনে ঘুম দিন, রাতে আবার উঠতে যাবেন না যেন। হ্যাঁ, শেষের কথাটা কেন বললেন বুঝলাম না। যাই হোক, রামভজনের সাথে আমরা দুজনে রেস্ট হাউসে পৌঁছলাম। এই রেস্ট হাউসে একজন আলাদা চৌকিদার আছে। রামভজন তাকে আগেই বলে রেখেছিল। সে এগিয়ে এসে আমাদের নিয়ে এলো বাংলোর সামনেটায়। আমি এদিকে এসে 2-1টা বাংলো আগেও দেখেছি, কিন্তু অন্ধকার থাকা সত্ত্বেও বিদ্যুতের আলোয় এই বাংলোটা দেখে চোখ জুড়িয়ে গেল। বোঝাই যায় বহু পুরনো ব্রিটিশ আমলের বাংলো এটা। রাস্তা থেকে একটা উঁচু জায়গায় বাংলোর অবস্থান। চৌকিদার আমাদের নিয়ে বাংলোর বারান্দায় এলো। যা চওড়া বারান্দা, তাতে আরামসে ডাইনিং টেবিল লাগিয়ে খাওয়া দাওয়া করা যায়। অনেকে একসাথে বসে গল্পও করা যায়। টানা বারান্দায় পরপর 2টো ঘর। আমাদের সামনের ঘরটায় ঢুকিয়ে দিয়ে চৌকিদার বলল, সাব, এই কামরা আপনাদের, এখানেই থাকুন রাত্রিটা।
ঘরের লাগোয়া বাথরুম আছে, এখন দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। আর মানে চৌকিদার কি যেন একটা বলতে গিয়ে থমকে গেল। আমি বললাম, কি ব্যাপার, আর ও কিছু বলবে তুমি? মানে রাতে আর বাইরে আসবেন না বাবু, মানে এমনিতেই তো বারিশ হচ্ছে, আর এখানে রাতে বুনো হাতি টাতিও আসে মাঝে মাঝে, নানা রকম আওয়াজ হয়, ওসবে কান দেবেন না। আপনারা শুয়ে পড়ুন, বুঝলেন? আমি চলি। হ্যাঁ। চৌকিদার কথাটা শেষ করেই তাড়াতাড়ি পা চালিয়ে চলে গেল। আমরা ঘরে ঢুকে দেখি পেল্লায় ঘর। রামভজনের জ্বালিয়ে যাওয়া লণ্ঠন যেন এই ঘরের জন্য উপযুক্ত নয়। একটা ঝাড়বাতি থাকলে মানাতো বেশি। ঘরের ওপরে হুক থেকে আগেকার দিনের টানা পাখা ঝুলছে, যদিও এখন কেই পাখার বাতাস খায় তা জানি না। আমার কলকাতার বাড়ির 3টে ঘর বোধহয় ঢুকে যাবে এই ঘরটার মধ্যে। যে খাটটা পাতা হয়েছে তাতে 2জনের জায়গা হয়ে যাবে। ঘরের যেদিকে টানা বারান্দা তার উল্টো দিকেও একটা দরজা আছে। সেটা খুলতেই দেখতে পেলাম বাংলো লাগোয়া পাশের জমিতে নামার সিঁড়ি রয়েছে। দরজাটা তাড়াতাড়ি বন্ধ করলাম, কারণ বৃষ্টি এখনও ভালোই হয়ে চলেছে। শুধু সেই প্রচণ্ড দামাল হাওয়ার বেগ একটু হলেও কমেছে। ঘরের এক প্রান্তে একটা ফায়ার প্লেসও আছে। সুব্রত সেই দেখে বলল, এটা যে সাহেবি আমলের বাংলো তার প্রমাণ পাওয়া গেল। এই গরমের দেশেও একটা ফায়ার প্লেস ঠিক বানিয়ে রেখেছে। হ্যাঁ, এখানকার শীত যে কেমন তা বোধহয় তুমি জানো না। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ অবধি ভালো রকম ঠান্ডা থাকে, কলকাতার চেয়ে বেশ কয়েক ডিগ্রি কম। আমার বেশ ভালোই লাগছে কিন্তু এই অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারই বটে। এইরকম ওয়েদারে ফরেস্ট রেস্ট হাউসে থাকা সত্যি দারুণ ব্যাপার। তবে রেঞ্জার সাহেব না থাকলে কিন্তু এই অ্যাডভেঞ্চার বেরিয়ে যেত আমাদের। আচ্ছা, ওই তোমার ওই প্রণববাবু শেষে তোমায় কেন বললেন বলো তো যে রাতে উঠবেন না? আবার এই বাংলোর চৌকিদারটাও প্রায় একই কথা বলে গেল। কে জানে, নতুন জায়গা বলেই বোধ হয়। অন্য সময় হলে বারান্দায় বসা যেত, কিন্তু এখন গোটা বারান্দা ভিজে যাচ্ছে বৃষ্টির ছাঁটে। আজ সকাল থেকে ধকল কম যায়নি, রাতের খাওয়াটাও জব্বর হয়েছে। তাই আমরা দুজন আর বেশিক্ষণ সময় নষ্ট না করে শুয়ে পড়লাম। মোবাইলে দেখলাম 10:30। এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই, তাও ক্লান্ত থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই চোখ জুড়িয়ে এলো ঘুমে। আমার যখন ঘুম ভাঙল তখন রাত কটা খেয়াল করিনি। বাথরুমে যাবার দরকার ছিল, বাথরুমটাও বিরাট। টয়লেট সেরে ঘরে এসে দেখি বাতিটা নিভে গেছে। যদিও বাতির আর দরকার ছিল না, ঝড় বৃষ্টি থেমে গেছে। জানালার কাঁচের মধ্যে দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়েছে ঘরে। একটু জল খেয়ে শুতে যাব এমন সময় একটা অদ্ভুত শব্দ কানে এলো। এরকম কি ব্যাপার? আমি জানলাটা খুললাম, আর খুলেই অবাক হয়ে গেলাম। জীবনানন্দের কবিতার লাইন মনে পড়ে গেল, মোহিনীর ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। সত্যি মুগ্ধ হয়ে যাবার মতো দৃশ্য। একটা ধবধবে সাদা ঘোড়া আমার কাছ থেকে প্রায় 100 হাত দূরে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তাকে অপূর্ব লাগছে। সে ঘাস খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে সামনের ফাঁকা জমিটায়, আর মুখ দিয়ে ওই আওয়াজ করছে। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম ঘোড়াটার দিকে। ছোটবেলায় শোনা গল্পের সেই স্বপ্নের ঘোড়ার মতো যেন ঘোড়াটা। সে একটু একটু করে ঘুরে চলেছে ঘাসের জমিতে। এই বাংলোর এদিকে এতটা যে ফাঁকা প্রান্তর রয়েছে তা বুঝতে পারিনি। বৃষ্টিটা থেমেছে বলেই এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আমি ফিরে যেতে পারতাম,
কিন্তু ঘোড়াটা ঘোড়াটা যেন আমায় টানতে লাগলো। বেশ কিছুক্ষণ ধরে হেঁটেও তার ধারে পাশে যেতে পারলাম না আমি। সে সে এখনো কিছুটা দূরে। একবার মনে হলো ফিরে যাই, কিন্তু অবাক কাণ্ড, পেছনে ফিরে দেখি বাংলোর টিকিও দেখা যাচ্ছে না। আমি আমি এতটা দূরে চলে এলাম। আবার ঘোড়াটার দিকে তাকালাম। সে যেন আমায় ডেকে বলছে, এগিয়ে এসো, এগিয়ে এসো আমার দিকে, ঘুরে ঘুরে দেখো এই জ্যোৎস্না মাখা রাতের জঙ্গল, দেখো, ঘুরে ঘুরে দেখো। আমি আমি আরো এগিয়ে চললাম। কিছুক্ষণ আরো এগোনোর পরে হঠাৎ হঠাৎ একটা কপাকপ 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 শব্দ শুনে ডান দিকে তাকালাম আর অবাক বিস্ময়ে দাঁড়িয়ে পড়লাম। আর একটা ঘোড়া ছুটে আসছে সেদিক থেকে, আর তার পিঠে বন্দুক হাতে যিনি বসে আছেন তিনি এদেশীয় নন। এই চাঁদের আলোয় তার ফ্যাকাশে গায়ের রং আর সোনালি চুল ঝিলিক দিচ্ছে। টকটকে লাল রঙের উর্দি দেখা যাচ্ছে তার শরীরে। একটা চিৎকার শুনলাম খাঁটি স্কটিশ উচ্চারণে। ঠিক এমন সময়ে আমার বাঁ দিকে তাকিয়ে দেখি আগের ঘোড়াটার পিঠেও একজন সাহেব বসে। আর পোশাক সামরিক না হলেও বোঝাই যায় এ পোশাক ঊনবিংশ শতাব্দীর। এরপরে দুটো ঘোড়াই চলল সামনের দিকে। আমি হয়ে পড়েছি দিগ্ভ্রান্ত। আমি জানি না আমি কোথায় চলেছি। আমি জানি না আমার এক রাতের আশ্রয় সেই বাংলো কোন দিকে, কোথায়। আমার একমাত্র লক্ষ্য যেন এই দুই আগন্তুককে অনুসরণ করা। তাদের ঘোড়ার পিছনে আমিও ছুটতে লাগলাম। আরো কিছুটা গিয়ে দেখলাম আমরা একটা উঁচু জায়গায় পৌঁছে গিয়েছি। তার পাশ ধরেই একটা খাত নেমে গেছে। সেখানে একজন ধুতি পরা লোক যেন ছুটছে। উর্দিধারী সাহেবের বন্দুক এবারে গর্জন করে উঠল। এই চাঁদনি মাখা রাতের নিস্তব্ধতা ভেঙে চুরে চুরমার করে দিয়ে ধুতি পরা লোকটি যেন সেই খাতের দিকে ছিটকে পড়ল, আর ঠিক তার পিছনেই অন্য ঘোড়াটি লাফ দিল। সেও যে ওই খাতের মধ্যেই পড়ল সেই বিষয়ে আমি নিশ্চিত। এ যেন কতকাল আগে ঘটে যাওয়া এক নাটকের অভিনয় দেখছি আমি। ঠিক এই মুহূর্তেই একটা ঘটনা ঘটল যা আমি আমার দুর্বল স্নায়ুতে আর নিতে পারলাম না। অন্য ঘোড়াটির উপরে আসীন সাহেব কয়েক কদম এগিয়ে এলেন যেন আমার দিকে। চাঁদের আলোয় তার মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠেছে, আর তার পরক্ষণেই ঘোড়া আর ঘোড়সওয়ার দুজনেই অদৃশ্য হলো আমার সামনে থেকে। আমার চোখের সামনে চারপাশটা যেন দুলে উঠল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। অনিন্দ, 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 এ অনিন্দ, এই অনিন্দ, অনিন্দ, আরে এই অনিন্দ ওঠো, অনিন্দ ওঠো, অনিন্দ ওঠো, অনিন্দ, অনিন্দ। সুব্রতর গলার আওয়াজে আমি চোখ মেললাম। তাকিয়ে দেখি আমি পড়ে আছি ঘাসের উপরে। আমার সামনে সুব্রত, প্রণববাবু আর রামভজন। আমাকে চোখ মেলতে দেখে সুব্রত বলল, থ্যাঙ্ক গড, সেই ভোর থেকে তোমায় খুঁজছি আমরা। আরে আপনি এতটা পথ চলে এলেন কিভাবে অনিন্দবাবু? বাংলোর থেকে প্রায় 2 মাইল দূরে চলে এসেছেন আপনি। মানে একটা ঘোড়া। মাই গড, আর বলতে হবে না, বুঝেছি আপনি খুব বাঁচা বেঁচে গিয়েছেন। আর কয়েক পা এগোলে কি হতো বুঝছেন? কি যে আপনাকে নিয়ে করি না। আমি খুব ভালো করেই জানি আর কয়েক পা এগোলে আমি পড়ে যেতাম প্রায়
100 ফুট নিচে। কাল রাতেও আমি অনেক কিছুই দেখেছি, সেসব বলার মতো মনের অবস্থাও ছিল না আমার। প্রণববাবু তাড়া দিতে লাগলেন। এই আপনারা চলুন চলুন চলুন, আমার বাংলোয় গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। খুব বাঁচা বেঁচে গিয়েছেন আপনি। আপনাকে ওই জন্যই বারণ করেছিলাম যে রাতে উঠবেন না। এবার রামভজন খুব ধীর স্বরে বলল, নিজের ইচ্ছায় কেউ যায় না সাব, আপনাকে টেনে নিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। সেদিন অনেক পীড়াপিড়িতেও প্রথমে প্রণববাবু কিছুই বলতে চাইছিলেন না। শেষটায় সুব্রতর চাপে পড়েই বললেন, ওই ডাক বাংলো তৈরি হয়েছিল সেই ব্রিটিশ আমলে। খুব সম্ভব সিপাই মিউটিনির সময়ে বিহারের দিক থেকে কিছু সেপাই পালিয়ে এসে আশ্রয় নেয় এই জঙ্গলের মধ্যে। সে আমলে এ জায়গায় ঘোর জঙ্গল, শুধু কিছু ফরেস্ট রেস্ট হাউস আর কিছু দূরে নীলকুঠিতে কয়েকজন সাহেব থাকতেন। সেই সময়ে উত্তর ভারত আবার দখল করে নিতে শুরু করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ। সেপাইরা প্রথমে একে একে মিরাট, কানপুর, লখনৌ, দিল্লি দখল করে নিয়েছিল, কিন্তু কিছুদিন পরেই শুরু হয় তাদের পরাজয়ের পালা। কোম্পানি প্রথমে দেশীয় সেপাইদের বিরুদ্ধে নামায় হাইল্যান্ডারদের, তারপরে বার্মার সিংহল থেকে আনানো হয় আরো ইউরোপিয়ান সেনা। সেপাইরা এবারে হারতে শুরু করে। দিল্লি, লখনৌ, কানপুর সব জায়গায় ব্রিটিশ সেনাপতিরা একে একে উদ্ধার করে নেন। বিহারের অনেক জায়গায় জ্বলেছিল বিদ্রোহের আগুন, তাও ক্রমে প্রশমিত হতে থাকে। শেষটায় সেপাইদের একটা ছোট দল পালিয়ে আসে এই দিকটায়। পুরুলিয়া তখন বিহারের মধ্যেই ছিল। পুরুলিয়া হয়ে ঘন জঙ্গলে তারা আশ্রয় নেয়, কিন্তু লুকিয়ে আর কতদিন থাকা যায়? খাবার দাবারের জন্য আশেপাশের গ্রামের দিকে যেতে হলো তাদের। আর সেখান থেকেই খবর পৌঁছে গেল এখানকার হাতে গোনা কয়েকজন সাহেবের কাছে। তখন ইংরেজরা প্রতিশোধ স্পৃহায় জ্বলছে। তারা শিগগিরই খবর পাঠালো কলকাতায়। কলকাতা থেকে ইউরোপীয় সেনার একটা ছোট দল এসে পৌঁছালো এইখানে। সেপাইদের খুঁজে খুঁজে নিকেশ করলো তারা। শুধু সেপাইদের সর্দার যে ছিল তাকে খুঁজতে অনেক বেগ পেয়েছিল তারা। শেষে এক রাতে খবর পেয়ে তার পিছু ধাওয়া করে একজন লেফটেন্যান্ট। তাকে পথ দেখিয়ে নিয়ে চলেন এখানকারই এক ব্রিটিশ অফিসার। সেপাইদের সর্দারকে খুঁজে তাকে গুলি করেন সেই লেফটেন্যান্ট। সর্দার গুলি খেয়ে ছিটকে পড়ে ওই খাতে, যার কিছুটা দূরে আজ সকালে আপনি পড়েছিলেন। সেই সঙ্গে আরেকটা ঘটনাও ঘটে। এখানকার যে লোকাল অফিসারের কথা বললাম, সেই জনসন নাকি ধাওয়া করার সময় ঘোড়া সমেত তলিয়ে যান ওই খাতের মধ্যে। এতটা বলে একটু থেমে দম নিলেন প্রণববাবু। তারপর আবার বললেন, ওই বাংলোতেই জনসন সাহেব থাকতেন। বাংলোটা এখনো আগের মতোই রাখা হয়েছে। আমি এখানে আসার পর দুবার ইলেকট্রিসিটি কানেকশন দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু দুবারই তার ছিঁড়ে যায়। পরে শুনেছি আমার আগের যে রেঞ্জার ছিলেন তার ওই একই অভিজ্ঞতা। আমাদের ওপর মহলের সাহেবরা এলে মাঝে মাঝে ওখানে মিটিং করি, খাওয়া দাওয়াও হয়, কিন্তু সাধারণত রাতে থাকার পারমিশন দেওয়া হয় না কাউকে। কাল আমি নিতান্ত নিরুপায় হয়েই আপনাদের ওখানে থাকার ব্যবস্থা করেছিলাম আর কি। আজ বুঝছি যা শুনেছি ওই বাংলো সম্বন্ধে তার এক বর্ণ মিথ্যে নয়। প্রায় 20 বছর আগে এক ভদ্রলোক এসে ওই বাংলোয় থাকেন। পরের দিন তার মৃতদেহ পাওয়া যায় ওই খাত থেকে। হ্যাঁ, এখানকার অনেক বাসিন্দাই ঘোড়ার ডাক শুনেছে পূর্ণিমার রাতে, কিন্তু কেউ ভুলেও বাইরে যান না।
আহা, আমার কি ভাগ্যি আপনি সুস্থ আছেন, তা না হলে আমি সারা জীবন এই গ্লানি বয়ে বেড়াতাম, বুঝলেন। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গিয়েছিল। আমি আর সুব্রত প্রণববাবুকে অনেক ধন্যবাদ দিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে সুব্রত বলল, অনিন্দ, অ্যাডভেঞ্চারের মাত্রাটা কিঞ্চিত বেশি হয়ে গেল। যাক, তুমি যে লাকি সেটা আমি ভালোভাবেই বুঝেছি। কাল এত ঝড় দুর্যোগের মধ্যেও বন বাংলোয় থাকা হলো, আমি কিছুই দেখলাম না, অথচ তুমি এক দারুণ অভিজ্ঞতা অর্জন করলে। এরপরে আবার কোথাও গেলে তোমার সাথেই ঝুলে পড়বো আবার। আমার আর কোনো কথা এলো না। ঠান্ডা হাওয়ায় শরীরটা জুড়িয়ে যাচ্ছে। পরিষ্কার রোদ উঠেছে, ঝড় বৃষ্টির চিহ্নই নেই কোথাও। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ঋতম ও জ্যোতির্ময়।